আমি তখন বামুনগাছি প্রাইমারি স্কুলে চাকরি করি। আমার নিজের বলতে তেমন কেউ নেই। ওই স্কুলই আমার কাছে সব। তাই নিজের শহর ছেড়ে ওই অজপাড়া গাঁয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে থেকে গেলাম। তবে একেবারে কেউ নেই বলাটা ঠিক হবে না। প্রতিদিন সন্ধে আমার বাড়িতে একটা চায়ের আসর বসত। আমরা জোনাচারে কোতে আড্ডা দিতাম। ঘোষালপাড়ার মধু ঘোষাল, পাশের গ্রামের হারাধন মুকুজ্জে, আর নিবারণ চক্রবর্তী, আর আমি, এই চারজন। তবে মধু ঘোষাল আর হারাধনের চিরশত্রুতা। সব ব্যাপারেই দুজনের কথা কাটাকাটি লেগেই থাকতো। এই তো সেদিনকার কথা। কি নিয়ে কথা হতে হতে মাছের প্রসঙ্গ এসে পড়ল, আর মধুদাও বলে বসল, জানো নিবারণ, তা মাছ যদি দেখতে হয় তা এককালে আমার মামাদের পুকুরে ছিল। এখনকার 10-15 সের সে তার কাছে নস্যি। হ্যাঁ, সে একটা কাতলা মাছ, এক মানুষ সমান লম্বা, আর ইয়া মোটা। একা একটা মানুষ একটা মাছকে আঁকড়ে ধরতে পারবে না। আর মজার কথা কি জানো? তুমি বললে না বিশ্বাস করবে না। ওই মাছগুলো এমন মানুষের গা ঘেঁষা ছিল যে তাদের কানকের পাগনা ধরে তুমি ঘাড়ে চেপে বসলে তারা তোমায় গোটা পুকুরটা ঘুরিয়ে আনতে পারতো। সরিছিলে তুমি? তুমি ওই 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 মাছের পিঠে তুমি তুমি কখনো সরিছিলে? মধুদা কিছু বলার আগেই হারাধন ঠাট্টা সুরে বলে উঠল, হ্যাঁ, আমি আমি দেখিছি তো। ওই ওই মাছের পিঠে সরেই মধুদার মামা দাদু প্রতিদিন বিকেলে গঙ্গার বুকে হাওয়া খেয়ে বেড়াতো। দেখ হারা, যা জানিস না তা নিয়ে একদম পাকামি মারবি না। তা বলি মধুদা, তুমি ঠিক দেখিছিলে ওইটা কাতলা মাছই ছিল? না না, মধুদা ঠিক করে দেখেনি। ওটা ওটা কাতলা মাছ ছিল না। মধুদার মামা জলের নিচে একখান একখান হাতি বসেছিল। আর আর ওই পুকুরেই তো প্রথম জলহস্তির দেখা মিলেছিল। দেখে আসবি ক্ষণ, কলকাতা চিড়িয়াখানায় ওই জলহস্তিটা রাখা আছে। মাঝে মাঝে মধুরে মধুরে বলে ডাকে। ব্যাস, সেদিন একেবারে হাতাহাতি হবার উপক্রম। কোনো রকমে দুজনকে সামলেছিলাম। এরকম প্রায় দিনই চলত। তবে এই ঠাট্টা যে এরকম ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যাবে বুঝতে পারিনি। সেদিনও সন্ধ্যের পর আমার বাড়িতে আড্ডার আসর বসল। হঠাৎ আলোচনা হতে হতে ভূতের কথা এসে পড়ল। ব্যাস, মধুদারও গুল মারা শুরু হয়ে গেল। তবে ভূতের গল্প আমার শুনতে ভালোই লাগতো, সে যতই গ্যাঁজাখড়ি হোক না কেন। সবে মধুদা তার মেজ মামার সঙ্গে ঘটে যাওয়া একটা ভূতের গল্প বলতে শুরু করেছে, এমন সময় হারাধন বলে উঠল, দেখো মধুদা, তো আমার মামার বাড়ির গুল মারাটা একটু বন্ধ করো দেখিনি। আজকাল তোমার তোমার ঢপ মারার বহরটা কমে বেরিয়ে চলেছে। সব কিছুর একটা সীমা থাকে, এই বলে দিনু। সেদিন বললে মাছের পিঠে করে পুকুর ঘুরেছো, আজ আবার ভূতের ঢপের গল্প। রাগে মধুদার চোখ মুখ লাল হয়ে উঠল। মুখের দিকে তাকিয়েই বুঝলাম কথাগুলো তার আত্মসম্মানে লেগেছে। তাই ব্যাপারটাকে থামানোর জন্য আমি বললাম, এই, তুমি তুমি থামো তো। আগে বলতে দাও না মধুদাকে, বলুক না আগে গল্পটা। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গেল না। মধু ঘোষাল দাঁতে দাঁত চিপে রাগে গসগস করতে করতে বলল, দেখ হারা, বেশি বাড়াবাড়ি ভালো নয়। যেদিন তুই ওনাদের খপ্পরে পড়বি সেদিন হাড়ে হাড়ে বুঝবি। যাও যাও, রাখো দেখি তোমার ঢপের ভূতের গল্প। আগে ভূত দেখাও দেখি, তারপর ভাববো তোমার ভূতের কত জোর। এটা শুনেই মধুদা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি চলে গেল। সত্যি সেদিন একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। আমি হারাধনকে বললাম, তুমি বাপু এমন করে নাই বললে পারতে। সে যদি দুটো গল্প বলে একটু আনন্দ পায় তো পাক না। ঠিক করিসি, বেশ বেশ করিসি। যেমন লোক
তার তার ঠিক তেমনটি হওয়াই ভালো। হারাধনও মুখে যাই বলুক, ও ভেবেছিল না বললেই ভালো হতো। কিন্তু বুঝতে পারিনি ঠাট্টার মাসুল আমাদেরকে ঠিক এইভাবে দিতে হবে। তারপর দুটো দিন কেটে গেল, মধুদা আর আসেনি। তিনজনে আড্ডায় বসি, কিন্তু আড্ডা আর জমে না। এরকম দু একবার মধুদা আগেও করেছিল। সেদিন সন্ধ্যের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাবতে ভাবতে আসছিলাম, আজ যদি মধুদা না যায় তাহলে ঘর থেকে টানতে টানতে নিয়ে যাব। সন্ধে তখনও পুরোপুরি হয়নি। নীলচে গাঢ় সন্ধেরা সবে সবে রহস্যের কালো জাল বুনতে শুরু করেছে। আমিও মনে মনে ভাবছিলাম, এই যে মধুদা দুদিন আসেনি, সত্যিই তো মধুদা আসেনি বলেই বুঝতে পারলাম মধুদার মতো লোক ছাড়া আড্ডার আসর কতটা ফ্যাকাশে, কতটা পানসে। আজ মধুদার বাড়িতে যাবই, দরকার পড়লে হাতে পায়ে ধরে হলেও নিয়ে আসব। ভাবতে ভাবতে বড় রাস্তাটা ছেড়ে বাঁহাতি যে কাঁচা রাস্তাটা ঘোষালপাড়ার দিকে বেঁকে গেছে, সেই বাঁকের মুখে মধুদার সঙ্গে আমার দেখা। কি গো মধুদা, এখানে এমন সময় কি করছো? এই যে ভায়া, একটু একটু মাছ ধরতে বেরিয়েছিলাম, আর আর তোমার সাথে দেখা করব বলে এইখানে দাঁড়িয়ে আছি। তা এখানে কেন? তুমি তুমি আমার বাড়িতে চলো। আর আর দুদিন তুমি আমার বাড়িতে যাওনি কেন? সে ফিস ফিস করে বলল, দুদিন ভূত খুঁজতেছিলাম। ওই হাড় বজ্জাত হাড়াটারে আমি ভূত না দেখিয়েছি তো আমার নামও মধু ঘোষাল নয়। তুমি কি পাগল হলে নাকি মধুদা? না না, পাগল আমি নই। ভূত যে আছে তা আমি প্রমাণ করে ছাড়বো, তারপর সবারই মজা আমি দেখাবো। আমিও বুঝতে পারলাম মধু ঘোষাল কিছু একটা ঘটাতে চলেছে। হারাধনকে হয়তো ভয় দেখানোর ফোন দিয়ে এঁটেছে মধু ঘোষাল। বললাম, তা ভূত পেলে? তা আবার বলছো? এই দুদিন ধরে অনেক জায়গায় খুঁজেছি, মাঠে ঘাটে শ্মশানে, কিন্তু বুঝতে পারিনি এত কাছে এত সহজে একটা জলজ্যান্ত ভূতের দেখা পেয়ে যাব। কথায় আসে না, বুদ্ধি থাকলে বুড়োরও বিয়ে হয়। এ তো সামান্য ভূত। তা বলি, কোথায় পেলে তোমার ভূত? ওই যে বনের ধারে যে পুরনো বামুন দিঘিটা আছে না, ওর উত্তরে যে বিশাল গাব গাছটা আছে, ওইটাতেই দেখলুম। আমি তো ওখানেই ছিপ ফেলতে গেছিলুম, তারপরে সূর্যি মামা দিঘির কালো জলে ডুব দিতেই দেখি সে কি কাণ্ড। তাই তোমারে দেখাবো বলে দাঁড়িয়ে আসি। হাড়াটারে তো আর এই মুহূর্তে কিনে পেলুম নি, তুমি দেখে রাখো, সাক্ষী দেবে ক্ষণ। আমি মনে মনে ভাবলুম, এ নির্ঘাত গুল দিচ্ছে। সন্ধেবেলায় গাব গাছে হনুমান টনুমান দেখেছে, তাকেই ভূত বলে চালাবার চেষ্টা করছে। কিন্তু মুখে কিছু বলতে পারলুম না। একেই 2-3 দিন রাগ করে আছে, তাই অগত্যা তার পিছন পিছন জঙ্গলের ভিতরে ভূত দেখতে চললাম। বড় বড় মানকচুর ঝাড়, চিরতার জঙ্গল, কাঁটার ঝোপ টোপকে বামন দিঘির ধারে গিয়ে পৌঁছালাম। ওখান থেকে 50 দূরে সেই প্রকাণ্ড গাব গাছটা নীলচে অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আমি বললাম, কই গো মধুদা, তোমার ভূত কই? মধুদা আঙুল দিয়ে গাব গাছের দিকে ইশারা করল। গাব গাছ থেকে একটা কালো মতো কি একটা ঝুলেছিল, ঠিক বুঝতে পারলাম না। তবে আর যাই হোক, সেটা হনুমান নয়। আমি ব্যাগ থেকে 5 সেলের টর্চটা বার করে সেদিকে ফেলতেই আমার সিট দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম একটা মানুষের দেহ গাব গাছ থেকে ঝুলে আছে, আর আমার টর্চের আলোটা তার পায়ের ওপর পড়েছে। এটা এটা কে কে গো মধুদা? টর্চটা মুখের দিকে মার, ঠিক চিনতে পারবি। আমার মনে মনে একটা ভয় হতে লাগলো, রাগের মাথায় মধুদা হারাধনকে কিছু করে দেয়নি তো। তারপর টর্চের আলোটা ঝুলন্ত দেহটার মুখের ওপর ফেলতেই আমার গোটা শরীর অবশ হয়ে গেল। সেটা অন্য কারো দেহ নয়,
মধুদারি ঝুলন্ত লাশ। তারপর ভয়ে আমার গোটা শরীর ধীরে ধীরে অবশ হয়ে যেতে লাগলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলুম না। আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো। আমি শেষবারের মতো একটাই কথা শুনেছিলাম, এবার প্রমাণ হলো তো ভূত আছে। তারপর যখন আমার চোখ খুলল তখন সকাল হয়ে গেছে। আমার বিছানার পাশে নিবারণ আর হারাধন বসে আছে। আমার চোখ খুলতেই হারাধন বলল, কাল রাতে ওই জঙ্গলে কি করতে গেছলে বলো দেখি? আর কি হয়েছিল যে তুমি একেবারে অজ্ঞান হয়ে গেলে? ভাগ্যিস মধুদা ছিল। কি? আরে বাবা মধুদা, কাল আড্ডা দিতে এসে দেখি তুমি তখনও ফেরোনি। তখনই তো মধুদা এসে আমাদের খবর দিল। মধুদা তো কাল কাল সন্ধিবেলায় এসেছিল। কে? মধুদা? মানে আমাদের আমাদের মধু ঘোষাল? আরে হ্যাঁ বাবা হ্যাঁ। আচ্ছা, মধুদা এখন কোথায়? জানি না, ওর বড় ছেলে এসে খবর দিল কাল সন্ধ্যের পর দিয়ে আর মধুদারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি মধুদা এখন কোথায়। তারপর আমরা সবাই বামনদিঘির ধারে গিয়ে পৌঁছালাম। তখনও মধুদার দেহটা গাব গাছ থেকে ঝুলেছিল। এই ঘটনা আমাদেরকে একটাই শিক্ষা দিয়ে যায়, ইয়ার্কি ঠাট্টা ভালো, তবে কারো আঁতে ঘা দিয়ে একদম নয়।